চল বাকি পার্টে পড়ে আসছি, এখানে ম্যাক্সিমামই পাড়ার মতনই আছে। চল তুই খাতায় হেডিং দে পরের টপিক, এটা আবার ফিরে আসবো। লেখ পরের টপিক হেডিং দে, আইসোমেরিজম ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আইসোমেরিজম ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড মারাত্মক ইম্পর্টেন্ট পার্ট। আইসোমেরিজম ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আইসোমেরিজম ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আইসোমার ভাই ক্লাস 10-এও পড়েছিলাম, ক্লাস 11-এও পড়েছি। ক্লাস 11 অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে পড়েছিলাম আইসোমেরিজম, ওখানে কনফরমেশনাল আইসোমার পড়তাম, অপটিক্যাল আইসোমেরিজম পড়েছিলাম। ক্লাস 12-এ ইনফ্যাক্ট আইসোমেরিজম পড়েছি, এনানশিওমার পড়েছি, রেসিমিক মিক্সার এই জিনিসটা দেখেছি, এবং স্কুলের এক্সামে দেখেছি এখান থেকে কোশ্চেন আসতে যে এসএন ওয়ান রিঅ্যাকশনে কেন রেসিমিক মিক্সার ফর্ম হয়, এই কোশ্চেন দেখেছি। ঠিক আছে, চল আইসোমেরিজম ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড। খাতার মাঝখানে লেখা আইসোমার, দুদিকে দুখানা দাগ দে, যেভাবে ক্লাসিফাই করে সেভাবে যাচ্ছি। খাতার মাঝখানে লিখবে আইসোমার, দুদিকে দুখানা দাগ দিবি। লেফট সাইডে লেখ স্ট্রাকচারাল, রাইট সাইডে লেখ স্টিরিও। লেফট সাইডে লেখ স্ট্রাকচারাল, রাইট সাইডে লেখ স্টিরিও। মানে লেফট সাইডে বলছি স্ট্রাকচারাল আইসোমার, রাইট সাইডে পড়বো হচ্ছে স্টিরিও আইসোমার। স্ট্রাকচারাল আর স্টিরিওর মধ্যে ডিফারেন্স কোথায়? স্ট্রাকচারাল আইসোমার স্টিরিও আইসোমার মধ্যে ডিফারেন্স হচ্ছে একদম সিম্পল হিসাব। ধর ভাই একটা গাড়ি, ঠিক আছে, গাড়ি আছে, আমি ধর গাড়ির অ্যালাইনমেন্ট চেঞ্জ করছি। কীভাবে অ্যালাইনমেন্ট করছি? সাপোজ আমি গাড়িতে চাকার জায়গায় স্টিয়ারিং লাগালাম, ঠিক আছে, সিটের জায়গায় ভাই সামনের বনেটটা লাগালাম, সব কিছু ওভারঅল জিনিসপত্র সেম আছে, কিন্তু দেখো ওদের স্ট্রাকচার আমার মানে কানেক্টিভিটি সব আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার। স্ট্রাকচারাল আইসোমার বন্ড হয়তো আগেরটা ছিল কার্বনের সাথে, এবার হয়ে গেলো নাইট্রোজেনের সাথে। সাপোজ আগেরটা ছিল সিএনের সাথে মানে সায়ানাইডের কার্বনের সাথে বন্ড, এবার সাপোজ হয়ে গেলো আমার নাইট্রোজেনের সাথে বন্ড আইসোসায়ানাইড। তাহলে দুখানা আমার বুঝতে পারলাম কানেক্টিভিটি চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আমার স্ট্রাকচারাল আইসোমেরিজম। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্টিরিও আইসোমার। স্টিরিও আইসোমার মানে আমি তো অলরেডি পড়ে ফেলেছি, অপটিক্যাল অ্যাক্টিভিটির উপর বেস করে 3D স্পেসে অ্যালাইনমেন্ট আমার আলাদা। তার মানে কীরকম? ধর আমার গাড়িটা ছিল, আমি গাড়ির দরজাটাকে একটু খুলে রাখলাম, দুখানা ভার্সন কিন্তু আমার আলাদা, স্বাভাবিকভাবে দুখানা ভার্সন আমার আলাদা। 3D স্পেস আমার ওরিয়েন্টেশন আলাদা হয়েছে, আমি কোনো কানেক্টিভিটি কিছু চেঞ্জ করিনি। স্টিয়ারিং যেরকম ছিল সব আমি স্টিয়ারিংটাকে একটুখানি ঘুরিয়ে রাখলাম, এটা হচ্ছে আমার স্টিরিও আইসোমেরিজমের পার্ট। 3D স্পেসে ওরিয়েন্টেশনটা আমার আলাদা হয়ে গেছে, আমি কোনো কানেকশন চেঞ্জ করিনি। স্টিয়ারিং ঘোরানোর জন্য ঘোরাতে গেলে আমার কি স্টিয়ারিং খুলে ফেলতে হয়? ওখান থেকে কিছু খুলতে হয় না, স্টিয়ারিং জায়গাতে আছে, আমি জাস্ট একটু রোটেট করেছি, আর কিছু চেঞ্জ করিনি। তাহলে এটা হচ্ছে আমাদের স্টিরিও আইসোমার। ওকে, চল স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে এবার তুই লিখতে থাক পরপর উপর থেকে নিচের দিকে। স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে উপর থেকে নিচের দিকে লিখতে থাক। এক নাম্বার লেখ লিঙ্কেজ, LINKAGE, জি লিঙ্কেজ। তারপর একটা লেখ কোঅর্ডিনেশন, লিঙ্কেজ আইসোমারের পরেরটা লিখবি কোঅর্ডিনেশন আইসোমার। 3 নাম্বারটা লেখ আয়োনাইজেশন, আয়োনাইজেশন। তারপরটা লেখ সলভেট, তারপরটা লেখ সলভেট। সলভেট আমাদের সিলেবাসে একটাই আছে, সলভেটের পাশে ব্র্যাকেটে লিখার হাইড্রেট, হাইড্রেট। ঠিক আছে, সলভেটের পাশে ব্র্যাকেট লিখবি হাইড্রেট। আমাদের সিলেবাসে একমাত্র আছে ওয়াটারের সলভেন্ট, ওই জন্য আমরা ওটাকে হাইড্রেট বলি। ঠিক আছে, হাইড্রেট। অন্যদিকে চলে যা, স্টিরিও আইসোমেরিজমের মধ্যে চলে যা, ওর মধ্যে দুখানা লিখবি। ফার্স্টে লেখ জিওমেট্রিক্যাল, ফার্স্টে লিখবি জিওমেট্রিক্যাল, তারপরটা লেখ অপটিক্যাল, জিওমেট্রিক্যাল, তারপরটা লেখ অপটিক্যাল। খাতায় হেডিং দেবার স্ট্রাকচারাল আইসোমেরিজম, খাতায় হেডিং দিবি স্ট্রাকচারাল আইসোমেরিজম। স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে লেখ লেখ মলিকুলার ফর্মুলা সেম, মলিকুলার ফর্মুলা সেম, but structures are different. মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচারস আর ডিফারেন্ট। দুর্গাপুজো স্টার্ট হয়ে গেল, ঠিক আছে, কালকে গণেশ পুজো, উৎসবের আনন্দে গা ভাসিয়ে দিবি কিনা এবার তুই দেখ, এখনও একটা মাস আছে। হ্যাঁ, উৎসব স্টার্ট হতে, অবশ্য আমার তো ওয়েস্ট বেঙ্গলের CM বলেই দিয়েছে পুজো স্টার্ট, তো মহালয়া থেকেই পুজো স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, আর ডিফারেন্ট ব্র্যাকেটে লেখ কানেক্টিভিটি অফ মেটালস, কানেক্টিভিটি অফ মেটালস with ligand are different. Connectivity of metals, metal with ligands are different.
ঠিক আছে, তার মধ্যে নাম্বার 1 এবার হেডিং দে, স্ট্রাকচারের মধ্যে নাম্বার 1 লিঙ্কেজ বলে হেডিং দে, লিঙ্কেজ, লিকেজ না, হ্যাঁ ভাই লিঙ্কেজ, 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 লিঙ্কেজ আইসোমেরিজম কারা দেখায় লিখবি, লিঙ্কেজের মধ্যে লিখছিস শোন বাই অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, শোন বাই অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, শোন বাই অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। আমার একটা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের এক্সাম্পল দিয়ে দেখি। এক্সাম্পল ঠিক আছে, চল দেখ এই ধরনের কোশ্চেন তোকে পরীক্ষায় দেবে। সাপোজ দিল হচ্ছে CONH3 হোল 5 CN Cl2, আইইউপিএসসি নেমে সবার বলতে পারবি। আইইউপিএসসি আমরা এত প্র্যাকটিস করেছি, ঠিক আছে, আমাদের আইইউপিএসসিতে চাকরি না দিয়ে দেয়, আমাদের বোর্ড এক্সামের জন্য, ঠিক আছে। CONH3 হোল 5 CnCl2 এই মলিকুলটা আমার কাছে আছে, এর মধ্যে একটা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড আছে। তোকে পরীক্ষাতে এরকম একটা কোশ্চেন দিয়ে বলবে এটার লিঙ্কেজ আইসোমারটা আঁকতে, মানে ফর্মুলা লিখতে, জাস্ট লিঙ্কেজ আইসোমারটার ফর্মুলা লিখতে। লিঙ্কেজ আইসোমারটার ফর্মুলা কি হবে দেখ ভাই, এখানে কার্বনের সাথে বন্ড ছিল কোবাল্টের, এটার ফর্মুলাটা কি হবে বলতে আরেকটা, তাহলে এটার আইসোমারের অ্যান্সার হচ্ছে এরকম CONH3 হোল 5 NCCl2। বুঝে গেছিস ভাই, দুজনের ফর্মুলা সেম বাট আমার কানেকশন আলাদা হয়ে গেছে, দুটোরই ফর্মুলা সেম বাট কানেকশন আমার আলাদা। তাহলে আমি এক্সাম্পলের মধ্যে নাম্বার 1 লিখলাম, এটা আর ওটা, এটা হচ্ছে নাম্বার 1 এক্সাম্পল। তাহলে এক্সাম্পলের মধ্যে লিখলাম, দুটোই লিখতে হবে। তোকে পরীক্ষাতে একটা দিয়ে বলবে হচ্ছে ওটা লিঙ্কেজ আইসোমারটা আঁকতে, বোঝা গেল, একটা ফর্মুলা দিয়ে বলবে ওটা লিঙ্কেজ আইসোমারটা আঁকতে, মানে ফর্মুলা লিখতে বলবে, ফর্মুলা লিখলাম এরকম, বুঝতে পারবো। যদি লিঙ্কেজ বলে তাহলে আমাকে অ্যাম্বিডেন্টটা খুঁজতে পাবে, খুঁজে ওটার অন্য ভার্সনটা লিখতে হবে, এটা আমি বুঝেছি। সেকেন্ড, আইইউপিএসসি নমেনক্লেচারের কোশ্চেন এখান থেকে আসতে পারে। কীভাবে আসবে, তোকে পরীক্ষাতে বলবে, এটা দেবে না, তোকে পরীক্ষাতে বলবে রাইট দ্য আইইউপিএসসি নেম অফ লিঙ্কেজ আইসোমার অফ এই মলিকুলটা। তোর তো ভাই উত্তেজনা আছে জীবনে, তুই এটাই লিখে চলে আসবি, ম্যাক্সিমাম স্টুডেন্ট তাই করে। তোকে পরীক্ষাতে বলবে রাইট আইইউপিএসসি নেম অফ লিঙ্কেজ আইসোমার অফ এটা, ভাই স্টুডেন্ট ম্যাক্সিমাম এটাই লিখে চলে আসে। আরে লিঙ্কেজ আইসোমার মানে এইটা রাখতে, এইটা লিখতে বলেছে নামটা, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন তোকে পরীক্ষাতে আসবে, বোঝা গেল, হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে তোকে ভাই পরীক্ষাতে এই ফর্মুলাটা লিখে দেবে, দিয়ে বলবে এটার লিঙ্কেজ আইসোমারের আইইউপিএসসি নেম লিখতে। তাহলে লিঙ্কেজ আইসোমারের ফর্মুলাটা আমি নিজে লিখে নেবো, তারপর ওটার নাম লিখবো, নাম তো আমি লিখতেই পারি, ঠিক আছে। এটার নাম কি হবে বল, আইইউপিএসসি নেম কি হবে, এটা নিচেরটার আইইউপিএসসি নেম কি হবে বল। কোবাল্টের পরে কোবাল্ট 3, তারপরে কোবাল্ট 3 ক্লোরাইড, বোঝা গেছে। চল নাম আমি পারবো, এগুলোর নাম আমি করতে পারি। সেকেন্ড আর একটা এক্সাম্পল, 2 নম্বর এক্সাম্পল, তাহলে বুঝে গেছি। পরেরটা আর একটা এক্সাম্পল, FeH2O হোল 5 NO2 SO4, ঠিক আছে। এটার লিঙ্কেজ আইসোমারের ফর্মুলা কি হবে, ONO SO4 লিখে ফেল, তুই অ্যান্সার লিখে ফেল, FeH2 হোল 5 ONO SO4। বুঝা গেছে, হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমাদের লিঙ্কেজ আইসোমারের এক্সাম্পল, সোজা কোশ্চেন আসবে, পারবো করতে। পরেরটা সেকেন্ড টাইপ অফ স্ট্রাকচারাল আইসোমার, সেটা হচ্ছে আমরা লিখেছিলাম কি, 2 নম্বরটা কি লিখেছিলাম, যাই লিখে লিখতে, কোঅর্ডিনেশন লেখ, কোঅর্ডিনেশন লেখ, কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন লেখ, ওর মধ্যে লেখ, কোঅর্ডিনেশনের মধ্যে নাম্বার 1 লিখছিস, হোয়েন দ্য কম্পাউন্ড হ্যাজ 2 কোঅর্ডিনেশন স্ফিয়ার, হোয়েন দ্য কম্পাউন্ড হ্যাজ 2 coordination sphere, when the compound has 2 coordination sphere, as cation and anion, when the compound has 2 coordination sphere as cation and anion, okay, 2 number point লেখ, caused by the interchange of ligands, caused by the interchange of ligands between 2 coordination sphere, caused by the interchange of ligands between 2 coordination sphere, ঠিক আছে। চল তোর কাছে ধর আছে এরকম একটা CONH3 হোল 6 CrCN6, CONH3 হোল 6
CrCN6, ঠিক আছে। বলবে এটার কোঅর্ডিনেশন আইসোমারের ফর্মুলা লিখতে। এটার কোঅর্ডিনেশন আইসোমারের ফর্মুলা কীভাবে লিখবো, আমি জাস্ট ভাই এদের পজিশন চেঞ্জ করবো, এটা গেলে ওখানে, এটা গেলে ওখানে, তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে এরকম, COCN6 CrNH3 আমাদের বোর্ডে কোঅর্ডিনেশন থেকে আসলে সোজা সোজা আসবে, জাস্ট দুজনের মধ্যে সবকটা আমি এক্সচেঞ্জ করে দেবো। তোকে বোর্ডে কখনো এই কেস জিজ্ঞেস করবে না। সাপোজ এখানে ধর এরকম ছিল, NH3 4টে ওখানে গেল, CN 4টে ওখানে, সব তোকে জিজ্ঞেস করবে না, জাস্ট করবে এরকম ছটা ছটা চেঞ্জ করে দেবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কি কোঅর্ডিনেশন আইসোমার, বোঝা গেল। চল পরেরটা লেখ, 3 নাম্বার আয়োনাইজেশন লিখেছিলাম, তাহলে 3 নাম্বার লেখ আয়োনাইজেশন, আয়োনাইজেশন আইসোমার। ওকে, আয়োনাইজেশনের মধ্যে লেখ 1 নাম্বার লেখ, ডিউ টু এক্সচেঞ্জ অফ আয়ন্স, ডিউ টু এক্সচেঞ্জ অফ আয়ন্স between coordination sphere and the ionization sphere, ionization sphere, ionization sphere, ionization sphere মানে কি, কিছুই না, ionization sphere মানে হচ্ছে স্পেকটেটর অ্যানায়ন, ঠিক আছে। স্পেকটেটর অ্যানায়ন মানে কি, যে অ্যানায়নটা ভাই লিগেন্ড হিসেবে পার্টিসিপেট করে না, যে নর্মাল ভাই বসে আছে ওদিকে অ্যানায়ন হিসেবে, ঠিক আছে, ওটাকে বলা হচ্ছে স্পেকটেটর অ্যানায়ন। স্পেকটেটর কেন তুই জানিস ভাই, স্পেকটেটর কেন, ও ভাই দেখছে অন্য কেউ লিগেন্ড হিসেবে পার্টিসিপেট করেছে আর ও ভাই বসে বসে হাততালি দিচ্ছে, ঠিক আছে, ওই অ্যানায়নটা, অন্য অ্যানায়নটা, ঠিক আছে, যে নর্মাল লিগেন্ড হিসেবে যে পার্টিসিপেট করেনি, যে চুপচাপ অ্যানায়ন হিসেবে কাজ করছে, হচ্ছে স্পেকটেটর অ্যানায়ন। ওকে, ওটাকে কী বলে, ওটাকে বলে আয়োনাইজেশন স্ফিয়ার, মানে কোঅর্ডিনেশন স্ফিয়ার বাদ দিয়ে বাকিটাকে বলা হচ্ছে আয়োনাইজেশন স্ফিয়ার। তারা কী করবো এখানে, চল করবো হচ্ছে এখানে আমি জাস্ট পজিশন চেঞ্জ করবো, কার কার মধ্যে, ধর এক্সাম্পল লিখছি 1 নাম্বার, তোকে তারা একটা কোশ্চেন দিয়েছে, CONH3 Br থার্ড ব্র্যাকেটের বাইরে SO4, CONH3 Br SO4, একদম সিম্পল। আয়োনাইজেশন আইসোমার মানে আমি জাস্ট অ্যানায়নটার পজিশন এক্সচেঞ্জ করবো। দেখ এখানে লিগ্যান্ড কে আছে বলতো, Br মাইনাস, ব্রোমাইড আছে হচ্ছে আমার আয়ন একটা লিগ্যান্ড, Br মাইনাস আছে, আরেকটা আয়ন কে আছে সিস্টেমের বাইরে, সালফেট, তাহলে আমি আয়ন আয়নের পজিশন চেঞ্জ করবো, তাহলে আমার কি হচ্ছে ভাই, CONH3 Br ছিল ভিতরে, Br চলে যাবে বাইরে, SO4 আসবে ভিতরে, Br যাবে বাইরে, তাহলে হচ্ছে আমাদের আয়োনাইজেশন আইসোমার। আমি আয়ন আয়নের পজিশন চেঞ্জ করবো, আমি কিন্তু নিউট্রাল লিগ্যান্ডের পজিশন চেঞ্জ করবো না, অ্যামোনিয়া কিন্তু নিউট্রাল, ওকে আমি পজিশন চেঞ্জ করবো না, আমাকে আয়নের পজিশন চেঞ্জ করতে হবে, বুঝা গেছে ভাই, বুঝলাম। এইবার দেখ সালফেট, ভাই সালফেট হচ্ছে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড মানে আমি জানি ও সিচুয়েশন ওয়াইজ ও ডেন্সিটি চেঞ্জ করে, তো সালফেট ভাই নর্মালি সালফেটের মাথায় চার্জ থেকে -2, ও দেখ চাইলে কিন্তু দুখানা বন্ড ফর্ম করতে পারে, কিন্তু দেখ আগের মলিকুলটাতে কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার কত ছিল, 6 ছিল, যেখানে 5খানা অ্যামোনিয়া একটা করে বন্ড ফর্ম করেছিল, আর সালফেট করেছিল, Br করেছিল হচ্ছে একটা বন্ড। দেখ সালফেট কিন্তু চাইলে দুটো বন্ড ফর্ম করতে পারে ভিতরে এসে, কিন্তু ও কিন্তু দুখানা বন্ড ফর্ম করেনি, এখানে একটাই করেছে, কারণ কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার 6ই রেখেছে। তাহলে এইগুলো সবগুলো যেগুলো আমি করছি না, এখানে সব কিছুর একটা কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বারও সেম রাখতে হবে, কোঅর্ডিনেশন নাম্বার সব সেম রাখতে হবে, তোকে পরীক্ষাতে এত জিনিস নিয়ে জিজ্ঞেস করবে না, কোঅর্ডিনেশন নাম্বার সেম হবে না আলাদা হবে, এগুলো তোকে জিজ্ঞেসই করবে না। তাহলে এটা হচ্ছে আমার কি হলো, আয়োনাইজেশন আইসোমার, আমি কি করলাম, আয়ন আয়নের পজিশন চেঞ্জ করলাম, বোঝা গেছে, চল বুঝতে পেরেছি। পরেরটা আয়োনাইজেশন আইসোমার আমার হয়েছে, দেখ কোশ্চেন লিখ, রাইট পসিবল স্ট্রাকচারাল আইসোমার্স, রাইট পসিবল স্ট্রাকচারাল আইসোমার্স, রাইট পসিবল স্ট্রাকচারাল আইসোমার্স, থার্ড ব্র্যাকেটের মধ্যে কোবাল্ট, তারপরে NH3 তারপরে CN, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে CO3, একটা মলিকুল দেওয়া আছে, মলিকুলটার IUPAC নেম কি বলতো আমাকে আগে, CONH3 CN, তারপরে CO3 দেওয়া আছে থার্ড ব্র্যাকেটের বাইরে, IUPAC নেম কি হবে বল, এক্স্যাক্টলি পেন্টামিন, পুরো নাম আমি বুঝে গেছি, পেন্টামিন সায়ানিডো
কোবাল্ট ফ্রি কার্বনেট। ঠিক আছে, চল বুঝলাম। এই হচ্ছে আমাদের এটা দেওয়া আছে। এবার বলেছে এর স্ট্রাকচারাল আইসোমারগুলো কী কী হতে পারে তোকে লিখতে হবে। তো CONH3 CN, পরীক্ষাতে কোশ্চেন আমাকে IUPAC-র নাম দিয়েও জিজ্ঞেস করতে পারে, বলতে পারে হচ্ছে IUPAC নাম একটা দিয়ে দেবে, দিয়ে বলবে এবার এটা লিঙ্কেজ আইসোমারের ফর্মুলা লিখতে। তাহলে আমাকে তখন ফর্মুলা লিখতে হবে আগে যেটা দিয়েছে সেটা, তারপর ওটা রেসিপি আমি লিঙ্কেজটা বার করবো। তাহলে এই হচ্ছে আমার কোশ্চেন। তুই বল ফার্স্ট এর কি পসিবল? এটা লিঙ্কেজ পসিবল কেন? আমি দেখতে পাচ্ছি অ্যাম্বিডেন্টের লিগ্যান্ড আছে, তাহলে এর একটা লিঙ্কেজ আইসোমার পসিবল। কোনটা সেটা? সেটার ফর্মুলা হচ্ছে এটা CONH3 NC তারপরে CO3, এটা আমার একটা পসিবল। তা তুই বুঝতে পারলাম লিঙ্কেজ আইসোমার আমি একটা আঁকলাম, তাহলে এটা একটা লিঙ্কেজ আইসোমার আমি আঁকলাম মানে ফর্মুলা লিখলাম। নেক্সট বল আর কি পসিবল? আয়নাইজেশন পসিবল। কার কার মধ্যে হবে? CN আর কার্বনের মধ্যে করবো। আমাকে কোশ্চেনে দিয়েছে এটা CN আর কার্বনের মধ্যে করছি, তাহলে একটা পসিবল হচ্ছে আমার এরকম CONH3 কার্বনেটকে ভিতরে ঢোকালাম, CN-কে বাইরে পাঠালাম। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার দুখানা টাইপ অফ আইসোমারিজম এখানে আমি দেখলাম। এবারে এই কোশ্চেনগুলো একটুখানি বিতর্কিত কোশ্চেন, ঠিক আছে, বিতর্ক আছে কোশ্চেনে। কেন? আরও একটা টাইপ অফ আইসোমারিজমও হতে পারে। আমি ভাই NC আর CO3-র মধ্যে জায়গা চেঞ্জ করবো, আইসোসায়ানাইড আছে ভাই, আমি এটার মধ্যেও জায়গা চেঞ্জ করতে পারি, তাহলে আরও একটা অ্যান্সার আমার কী হচ্ছে। এই জন্য এই ধরনের কোশ্চেন তোকে দেবে না। কার্বনের ভিতরে ঢুকলো, NC-কে বাইরে পাঠালাম, হতেই পারে এরকম হতে পারে। কার্বনেট আর NC-র মধ্যে আমি জায়গা চেঞ্জ করলাম। বুঝা গেছে? বুঝতে পেরেছি। চল, তাহলে এই হচ্ছে চারখানা আইসোমার আমি আঁকলাম। এই ধরনের কোশ্চেন তোকে পরীক্ষাতে দেবে না, রাইট পসিবল স্ট্রাকচারাল আইসোমার্স দেবে না এই ধরনের কোশ্চেন। লেখ পরেরটা, লেখ 4 নাম্বার, সলভেট ব্র্যাকেটে হাইড্রেট। ঠিক আছে, সলভেট ব্র্যাকেটে হাইড্রেট লেখ। ওর মধ্যে লেখ 1 নাম্বার পয়েন্ট, ডিউ টু প্রেজেন্স অফ ডিফারেন্ট নাম্বার অফ due to presence of different number of water molecule inside coordination sphere, due to presence of different number of water molecule inside coordination sphere. পরের পয়েন্ট লেখ, when solvate isomer is formed কমা দিয়ে লেখ, spectator part must be present, কমা দিয়ে লিখছিস, spectator part must be present with respect to the initial one. Spectator part must be present with respect to the initial one. ঠিক আছে, ভালো করে দেখ, এটা ভালো করে বোঝ, তাহলেই হবে। ধর তোকে একটা মলিকিউল দিয়েছে এরকম COH2O6, বাইরে হচ্ছে Cl3। IUPAC নামটা আমি তোকে জিজ্ঞেস করবো না, COH2O6 Cl3। দেখ এটার একটা সলভেট আইসোমারের ছবি আমি আঁকছি, তুই বুঝে যাবি কি করছি। COH2O5, এখানে ভাই কোঅর্ডিনেশন আমার কত ছিল কোবাল্টার? 6, কোঅর্ডিনেশন আমাকে 6ই রাখতে হবে। H2-কে আমি ভিতর থেকে বাইরে বার করবো, তাহলে কি করছি বলতে, দেখ H2 5টা হলো, Cl-কে একটা ভিতরে আনলাম, বাইরে দুখানা Cl2 থাকবে। একটা যে H2 বেরিয়ে গেল সেটাকে আমি ডট ফর্মেট এরকম লিখে দেবো, ডট ফর্মেটে H2। ঠিক আছে, ডট ফর্মেটে H2 মানে কি বলতো, H2 কোঅর্ডিনেশন স্ফিয়ারেও নেই, অ্যানায়ন পার্টেও নেই, স্ট্রাকচারের মধ্যে কোথাও বসে আছে। ঠিক আছে, স্ট্রাকচারের মধ্যে কোথাও বসে আছে, এটা হচ্ছে H2 ডটটার মানে। যদি সিম্পলভাবে তোকে বলি, আমাদের তো সলিড স্টেট কেমিস্ট্রি নেই, এটা হচ্ছে সাপোজ কোঅর্ডিনেশনের কোনো একটা স্ট্রাকচার, এর মাঝখানে একটা ওয়াটার মলিকুল ঢুকে বসে আছে, এইরকম ব্যাপারটা। ঠিক আছে, এর মাঝখানে একটা ওয়াটার মলিকুল ঢুকে বসে আছে, আমাদের সলিড স্টেট কেমিস্ট্রি নেই। তো যাই হোক, এখানে হচ্ছে ডট H2, তাহলে এটা হচ্ছে আমার এর রেসপেক্টে একটা কোঅর্ডিনেশন, হাইড্রেট আইসোমার। এখানে ওয়াটার আছে বলে হাইড্রেট বলছে, আমাদের সিলেবাসে ওয়াটারই আছে। ঠিক আছে, চল পরেরটা দেখ। আরও হতে পারে ভাই, COH2O4 যদি হয়ে যায় 4টে, তাহলে বলতো কটা ক্লোরিন ভিতরে আনতে হবে? কটা ক্লোরিন ভিতরে আনবো? 2টো। কটা H2 বেরোচ্ছে বাইরে? 2টো, তাহলে 2H2O হলো, বুঝলাম। এটা আরেকটা হবে। ঠিক আছে, বুঝেছি। তারপরে আরও একটা পসিবল আছে, তাহলে এটার রেসপেক্টে এটা হাইড্রেট আইসোমার ছিল, ওটার রেসপেক্টে এটা হাইড্রেট আইসোমার, এটার রেসপেক্টে এটাও হাইড্রেট আইসোমার, বোঝা গেল? এর রেসপেক্টে এ হাইড্রেট,
এর রেসপেক্ট এ হাইড্রেট, এর রেসপেক্ট এও হাইড্রেট, বোঝা যাচ্ছে? আমি বুঝতে পারছি হাইড্রেট, বুঝতে পারছি। আর এটা কি পসিবল আছে? দেখি H2 আরেকটা বার করি, Cl যদি তিনখানা ভিতরে চলে আসে তাহলে এটা হবে ডট 3H2, তাই হবে না? লাস্টটা তিনখানা সেলকে তার ভিতরে পাঠিয়ে দিলাম, পাঠিয়েছি লাস্টটা, বুঝতে পারছিস? কিন্তু ব্যাপার হচ্ছে ভাই লাস্টটা না আমি হাইড্রেট আইসোমার বলবো না। কেন বলবো না? তোকে পরীক্ষাতে ফার্স্ট অফ অল দেখবি বইতে চালাকি করে লাস্টটা দেয়নি, দেখবি বইয়ের মধ্যে তোর এই এক্সাম্পলটা দেওয়া আছে, ম্যাক্সিমাম বইতে দেখবি এটা দেওয়া আছে, দিয়ে এই দুখানা দিয়ে লাস্টটা দেয়নি। এটা কিন্তু হাইড্রেট আইসোমার না, তোকে পরীক্ষাতে জন্য জিজ্ঞেসও করে না কেন হাইড্রেট আইসোমার না। তার কারণ হচ্ছে দেখ লাস্টেরটাতে আমার আর অন্য কোনো পার্ট নেই, শুধুমাত্র কোঅর্ডিনেট পার্ট। দেখ ফার্স্টেরটাতে আমার অ্যানায়ন ছিল, সেকেন্ডটাতেও আমার অ্যানায়ন আছে, থার্ডেরটাতে দেখ আমার অ্যানায়ন আছে, লাস্টেতে কোনো অ্যানায়ন নেই। ওয়াটার তো আর অ্যানায়ন না ভাই, ওয়াটার তো আমার অ্যানায়ন নয়, তাহলে লাস্টেটা কিন্তু আমার হাইড্রেট আইসোমার নয়, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। লাস্টেটা আমার হাইড্রেট আইসোমার কিন্তু না, কারণ লাস্টের মধ্যে কোনো অ্যানায়ন নেই, ও একমাত্র কোঅর্ডিনেশন পার্ট, কোনো অ্যানায়নিক স্ফিয়ারই নেই। ইনিশিয়ালটাতে আমার ছিল অ্যানায়নিক স্ফিয়ার, বাকিগুলো তার অ্যানায়নিক স্ফিয়ার নেই, লাস্টেরটা আমার হাইড্রেট আইসোমার অ্যাকচুয়ালি না, তোকে পরীক্ষাতে জিজ্ঞেসও করবে না। তাহলে হচ্ছে আমার হাইড্রেট আইসোমার। ওকে চল খাতা হেডিং দে, পরের টাইপ অফ আইসোমেরিজম লেখ স্টিরিও আইসোমেরিজম, পরের টাইপ অফ আইসোমেরিজম স্টিরিও আইসোমেরিজম, স্টিরিও আইসোমেরিজম। তাহলে তখন বললাম স্ট্রাকচারাল, এবার যাচ্ছে স্টিরিও। নেক্সট স্টিরিওর মধ্যে লেখ, লিখছিস ওর মধ্যে স্ট্রাকচার অ্যান্ড মলিকুলার ফর্মুলা সেম, structure and molecular formula same, but orientation of atom in 3D space is different. Structure and molecular formula same, but orientation of atom in 3D space is different. তার মানে কীরকম ব্যাপারটা? ওই যে তুই সিটে হেলান দিয়ে বসেছিলি এবার শুয়ে পড়লি, ব্যাপারটা ওরকম, ঠিক আছে? যা আছে সেম, কানেক্টিভিটি সব সেম আছে, ওরিয়েন্টেশন একটু চেঞ্জ হয়ে গেল। তার মধ্যে এবার নাম্বার 1 হেডিং দে। চল এক কাজ করব, আমরা খাতার লেফট সাইডে জিওমেট্রিক্যাল, রাইট সাইডে অপটিক্যাল করে এখন চলবো, তাহলে একসাথে আমাদের দুখানা হয়ে যাবে। তাহলে খাতার রাইট সাইডে লেখ জিওমেট্রিক্যাল, রাইট সাইডে লেখ অপটিক্যাল, ঠিক আছে? জিওমেট্রিক্যাল অপটিক্যাল। জিওমেট্রিক্যালের মধ্যে নাম্বার 1 কোঅর্ডিনেশন নাম্বার 4। আচ্ছা বল কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে আমার কি কি যেন হতো? হাইব্রিডাইজেশন sp3 আর dsp2। তো sp3 শেপটাকে কি বলতাম? টেট্রাহাইড্রাল। আর dsp2 কে কি বলতাম? স্কয়ার প্ল্যানার, ঠিক আছে? তাহলে চল আমি এখন কোঅর্ডিনেশন নাম্বার 4 এর মধ্যে সবার ফার্স্ট নিচ্ছি টেট্রাহাইড্রাল, টেট্রাহাইড্রাল। চল দেখ টেট্রাহাইড্রাল জিওমেট্রিক্যাল আইসোমার মানে কি? আমি একটা সিম্পল ছবি আঁকছি, টেট্রাহাইড্রাল মানে আমি জানি ভাই খাঁচা আমি আঁকতে পারি, এটা হচ্ছে আমার সাপোজ টেট্রাহাইড্রালের খাঁচা। আজকের ক্লাসে এবার নেক্সট আধ ঘন্টাতে এই খাঁচা অনেকবার হবে, কোন কোন খাঁচা বলে দিচ্ছে আগে। এটা হচ্ছে আমার ভাই টেট্রাহাইড্রালের খাঁচা, ঠিক আছে? স্কোয়ার প্ল্যানার মানে হচ্ছে এরকম হবে, চারদিকে চারখানা বন্ড স্কোয়ার, এগুলো কিন্তু বন্ড না, স্কোয়ার বোঝানোর জন্য করবো, অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে অ্যাড হয়ে যাবে এইখানা, তার মানে হচ্ছে অক্টাহাইড্রাল। এই তিনখানা আমার বারবার নেক্সট আধ ঘন্টায় অনেকবার ছবি আঁকবো, ঠিক আছে? চল ফার্স্ট আমি ধর একটা মলিকিউল নিচ্ছি, এম এর সাথে লেগে আছে চারিদিকে চারখানা লিগ্যান্ড এ বি সি ডি, এ বি সি ডি ধরে আমি নিলাম, এ বি সি ডি আমি নিয়েছি। আমি জিওমেট্রিক্যালের পার্টে এটা আঁকছি, ঠিক আছে? জিওমেট্রিক্যাল পার্টে আঁকছি। এই মুহূর্তে আমার কোনো দাগ টাগ দেওয়ার দরকার নেই, কারণ তুই জানিস না ভাই দাগের মধ্যে কোন দিকে কতটা আঁকবো। হয়তো হতেই পারে অপটিক্যালের রাইট সাইডে আমি ছোট্ট করে লিখলাম অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, তুই দাগ দিয়েছিস মাঝখানে বড় করে, ঠিক আছে? হতেই পারে এরকম, আমি জাস্ট সাইডে ছোট্ট করে লিখবো অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, আর কিছু লিখবোই না। ওকে চল যাই হোক, তোর সাথে দেখবি তখন কিছুটা হবে। তাহলে এরকম একটা ছবি আঁকা আছে, এম এর সাথে চারখানা আলাদা আলাদা লিগ্যান্ড। এইবারে দেখ এই যে আমি মলিকুলটা আঁকলাম, আমি এটার আরেকটা ভার্সন আঁকছি। তুই তো মিরর ইমেজ মানে জানিস, মিরর ইমেজ মানে তোর আইডিয়া আছে, পড়েছিলাম হ্যালো অ্যালকেন হ্যালোডিন চ্যাপ্টারে। আমি ধর আরেকটা মলিকুল আঁকছি, সাপোজ এটা এম, আমি খাঁচাতে চারজনের পজিশন সাপোজ চেঞ্জ করে দিচ্ছি, এ এর জায়গায় আছে, বি ধর আমি এখানে নিয়ে চলে আসলাম, কোথায়? বি এখানে নিয়ে আসা যাক, সি এখানে থাক, ডি এখানে থাক। আমি ধর এই ছবিটা আঁকলাম, এই ধর আমি এইভাবে ছবিটা আঁকলাম। এইবারে তুই আমাকে বল এটা টেট্রাহাইড্রাল, এটাও টেট্রাহাইড্রাল। জিওমেট্রিক্যাল আইসোমার মানে কি অ্যাকচুয়ালি? জিওমেট্রিক্যাল আইসোমার মানে হচ্ছে, ভালো করে দেখবি, আমি দুটো লিগ্যান্ডের মধ্যে ডিস্টেন্স বার করছি। এখানে এটা টেট্রাহাইড্রাল, আমি দুখানা লিগ্যান্ডের মধ্যে ডিস্টেন্স করলাম। সাপোজ এই ডিস্টেন্স হচ্ছে L1, এ আর বি এর মধ্যে আমি টার্গেট করেছি। আমি আরেকটা ছবি আঁকলাম, ওই ছবিটা এঁকেছি, বিকে আমি বিলো দ্য প্লেন পাঠিয়ে দিয়েছি, ডিকে আমি বি এর জায়গায় নিয়ে এসেছি, মানে একটা সিঙ্গেল এক্সচেঞ্জ করেছি। মনে আছে সিঙ্গেল এক্সচেঞ্জ টার্মটা? সিঙ্গেল এক্সচেঞ্জ করেছিলাম।
যাই হোক চলো এরকম বললাম বি আর ডি এর পজিশন চেঞ্জ করলাম। এইবারে তুই আমাকে বল এ আর বি এর মধ্যে আমি এখানেও ডিস্টেন্স বার করলাম, এটাকে সাপোজ আমি বললাম L2, তুই আমাকে বলতে L1 আর L2 রিলেশন কি? L1 গ্রেটার দ্যান L2, L1 লেস দ্যান L2, L1 নট ইকুয়ালস টু L2, নাকি L1 ইকুয়ালস টু L2? তুই আমাকে ভেবে চিন্তে বল L1 আর L2 এর মধ্যে রিলেশন কি, তুই ভাবতে পারবি, ইমেজিন করে বল L1 আর L2 এর মধ্যে রিলেশন কি? L1 ইকুয়ালস টু L2, L1 নট ইকুয়ালস টু L2, L1 গ্রেটার দ্যান L2, নাকি L1 লেস দ্যান L2? কি হবে? L1 ইকুয়ালস টু L2। তার কারণ কি? তার কারণ ভাই এটা টেট্রাহেড্রাল, আমি এখান থেকে এখানে যাবো, যা ডিস্টেন্স থাকবে টেট্রাহেড্রাল সব কটা তো ডিস্টেন্স আমার সেমই আছে, বুঝতেই পারছি, আমি পজিশন চেঞ্জ করার ডিস্টেন্স কিছু চেঞ্জ হবে না। ইনফ্যাক্ট বি আর সি এর মধ্যে ডিস্টেন্সটা L1ই হবে, বি আর সি এর মধ্যেও ডিস্টেন্সটা আমার L1ই হবে, সেটা এখানেও হবে এখানেও হবে। এই দুখানা এনানসিওমার, আমি জানি ভাই এনানসিওমার মানে আমার আইডিয়া আছে, আর এনানসিওমার মানে সেম মলিকুল হয় না এটাও আমি শুনেছিলাম, এনানসিওমার তো অপটিক্যাল অ্যাক্টিভিটি আমার আলাদা হয়ে যায়। দেখ ভাই এটাকে কাইরাল সেন্টার আমি বলতে পারি, কারণ এর সাথে 4টে আলাদা আলাদা গ্রুপ লেগে আছে। কাইরাল সেন্টার আমার আইডিয়া আছে, হ্যালো অ্যালকেনে পড়েছিলাম এই বছর এপ্রিল মাসে, ঠিক আছে, এটা আমার কাইরাল সেন্টার, ওটাও কাইরাল সেন্টার। তাহলে এগুলো আমার অপটিক্যালি অ্যাক্টিভ হয়, কিন্তু আমি এখন অপটিক্যালি অ্যাক্টিভের পার্টে যাইনি, আমি এখন জিওমেট্রি নিয়ে দেখছি। জিওমেট্রিক্যাল আইসোমার মানে দুজন লিগ্যান্ডের মধ্যে ডিস্টেন্স যদি আলাদা হয় তখন ওটাকে বলবো জিওমেট্রিক্যাল আইসোমার। তাহলে তুই বল এদেরকে কি আমি জিওমেট্রিক্যাল আইসোমার বলবো? বলবো না। কেন? কারণ আমার যদি ডিস্টেন্স সেম থাকে দুটো লিগ্যান্ডের মাঝখানে, আমার জিওমেট্রিক্যাল আইসোমার বলা যাবে না। তাহলে তুই বলতো টেট্রাহেড্রালের কেসে কি জিওমেট্রিক্যাল আইসোমার হওয়া পসিবল? পসিবলই নয়। কেন? তার কারণ আমি ভাই এ বি কে যে 4টে পজিশনেই দিই না কেন, ওরা তো ভাই টেট্রাহেড্রালে 4টে কর্নারে বসে আছে, ওদের তো আমার ডিস্টেন্স সেমই থাকবে অলওয়েজ। তার মানে টেট্রাহেড্রালের ক্ষেত্রে আমার কোনোদিনও জিওমেট্রিক্যাল আইসোমার পাওয়া পসিবল হবে না। তার মানে ব্যাপারটা এরকম, এটা হচ্ছে আমার সাপোজ টেট্রাহেড্রালটা আছে, ঠিক আছে, টেট্রাহেড্রালের মধ্যে আমি এখানে এবি দিলাম, বা এখানে এবি দিই, বা এখানে এবি দিই, একই তো বলবো, আমার এখানেও তো ডিস্টেন্স হবে এখানেও ডিস্টেন্স সেম, সব কটাতে ডিস্টেন্স আমার সেমই আছে। তাহলে টেট্রাহেড্রালের কাছে জিওমেট্রিক্যাল আইসোমার আমার পসিবল নয়, ঠিক আছে। তাহলে খাতার মধ্যে লিখে রাখবো জিওমেট্রিক্যাল আইসোমার ইজ নট পসিবল ফর টেট্রাহেড্রাল because L1 equals to L2. Geometrical isomer is not possible for tetrahedral because L1 equals to L2. Because L1 equals to L2. ঠিক আছে, যাই হোক চল, তাহলে আমাদের টেট্রাহেড্রাল দেখলাম, টেট্রাহেড্রাল কোনো জিওমেট্রিক্যাল আইসোমার হবেই না। এবার আমি যাচ্ছি অপটিক্যালের পার্টে। এখন সাপোজ আমি একটা মলিকুল আঁকলাম এরকম, এম, এই হচ্ছে আমার খাঁচা, দুখানা এ লেগে আছে, একটা বি একটা সি, এরকম ধর আমি একটা সিনারিও আঁকলাম, দুখানা এ আছে একটা বি আছে একটা সি আছে। এইবার দেখ এই যে ছবিটা আমি এঁকেছি, তুই আমাকে বলতে পারবি যদি আমি মাঝখানে কার্বন দিয়ে ভাবতাম, এটা সি ফর কার্বন না, আলাদা গ্রুপ আছে, তো এটাকে ডি করে দে। তো এখানে এটাকে কাইরাল সেন্টার কি হবে? এটা আমি কাইরাল সেন্টার হবে না, আমি জানি ভাই কাইরাল সেন্টার পড়েছি। তো যদি এটা কার্বন হতো, তুই বলতো যে মলিকুলের মধ্যে একখানাই কার্বন থাকে আর কার্বনটা একাইরাল, ওই মলিকুলটা কি হতো? অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মলিকুল আমি শুনেছিলাম। যে মলিকুলের মধ্যে একটাই কার্বন, কার্বনটা হচ্ছে কাইরাল, তাহলে ওভারঅল মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ হতো। আর যে মলিকুলে একখানাই কার্বন, কার্বনটা হচ্ছে একাইরাল, ওই মলিকুলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হতো। হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালিন চ্যাপ্টার, ঠিক আছে। তো এখন এখানে আমার তো ভাই এটা চলছে কোঅর্ডিনেশন, কেমন? মাঝখানে থাকবে মেটাল, চারিদিকে থাকবে লিগ্যান্ড, চারদিকে লিগ্যান্ড থাকবে। তো এখন দেখ এই যে আমার মলিকুলটা আমার এখানে বানানো আছে, এটা আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বুঝে গেলাম, ইনঅ্যাক্টিভ বুঝেছি। কিন্তু এই অপটিক্যালি অ্যাক্টিভ হবে না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, তার জন্য ওই কাইরাল সেন্টারের থেকেও আরও একটা বেটার জিনিস আছে, যেটা ক্লাস 11 আমরা একটুখানি পড়েছিলাম, আমাদের একটুখানি ছিল, ওই জন্য একটুখানি পড়েছিলাম। এটাকে বলে কি? সিমেট্রিক্যাল প্লেন, ঠিক আছে, প্লেন অফ সিমেট্রি। এই জিনিসটা ক্লাস 11 এখানে শুনেছিলাম, প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রিতেই আমরা আলটিমেটলি কোনো মলিকুলের মধ্যে অপটিক্যাল অ্যাক্টিভিটি আছে কি নেই দেখবো, কোঅর্ডিনেশনটা আমরা ভুড়ি ভুড়ি অ্যাপ্লাই করবো, ঠিক আছে। প্লেন অফ সিমেট্রি, কোনো মলিকুলের মধ্যে যদি প্লেন অফ সিমেট্রি থাকে তাহলে মলিকুলটা হয়ে যায় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আর যদি প্লেন অফ সিমেট্রি না থাকে তাহলে মলিকুলটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। কি বললাম? কোনো মলিকুলের মধ্যে যদি প্লেন অফ সিমেট্রি থাকে তাহলে হয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আর প্লেন অফ সিমেট্রি না থাকলে আমার হয়ে যাচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। কি বললাম? প্লেন অফ সিমেট্রি থাকলে হয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, প্লেন অফ সিমেট্রি না থাকলে হয় অপটিক্যালি অ্যাক্টিভ। প্লেন অফ সিমেট্রি থাকলে হয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, প্লেন অফ সিমেট্রি না থাকলে হয় অপটিক্যালি অ্যাক্টিভ।
হয়ে গেছে, তোর মুখস্থ হয়ে গেল এতক্ষণে। প্লেন অফ সিমেট্রি আছে তাহলে হয়ে যাবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, প্লেন অফ সিমেট্রি নেই তাহলে ভাই হয়ে গেল অপটিক্যালি অ্যাক্টিভ। প্লেন অফ সিমেট্রিটা অনেক একটা বেটার টার্ম, প্লেন অফ সিমেট্রি অনেক ইজিলি বার করা যায় ভাই কোনো মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ হবে নাকি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, কারণ আমাদের সিমেট্রিক্যাল কেমিস্ট্রিতে সেরকম কিছু একটা নেই। এটা হচ্ছে MABD, মানে যেরকম নিয়েছি ভাই দুজনের সেম দুজন আলাদা, এটা হচ্ছে আমার এই স্ট্রাকচারটা, মেটালের সাথে দুজন সেম লেগে আছে দুজন আলাদা আছে। তুই দেখ এই মলিকুলটা তুই তো বলে ফেলেছিস আগে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কেন বলেছিস? ওই তুই ভাই বুঝতে পারছিস মাঝখানে যখন কাইরাল না ওই জন্য তুই বলেছিস। এবারে দেখ এটার মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি আছে, কীভাবে আছে ভালো করে দেখবো। দেখ আমি এটাকে এই বরাবর যদি কেটে দিই, এই বরাবর যদি মাঝ বরাবর কাটি, দেখ এটার হাফ হয়ে যাবে, কালোটার হাফ হয়ে যাবে, এটার হাফ হবে, এই বন্ডগুলোর মাঝ বরাবর পাস করছে, বুঝতে পারছি, কেটে দিচ্ছি মলিকুলটাকে, তাহলে এটার হাফ এটা হয়ে গেল, এটার হাফ হয়ে গেল, বন্ডগুলোর হাফ হচ্ছে, বন্ডের হাফ হচ্ছে, পিছন দিকটা দেখ এটার হাফ এটাই পাচ্ছি আমি, এটার হাফ আমি এটাই পাচ্ছি, তাহলে দেখ এর মধ্যে যেটা প্লেন অফ সিমেট্রি আছে, বোঝা গেছে? তাহলে এর মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি আছে, বুঝতে পেরেছিস? তাহলে প্লেন অফ সিমেট্রি আমার একটা ভালো ফ্যাক্টর। হ্যাঁ ভাই, তাহলে এটা কি হলো আমার এই যে ভার্সনটা আমি আঁকলাম এটা আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়েছে, বুঝলাম? তাহলে আমার কি হলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। নেক্সট আরেকটা ছবি আঁকছি, সাপোজ এরকম করে দিলাম, তিনখানা সেম একটা আলাদা, তিনটে সেম একটা আলাদা, তিনটে সেম একটা আলাদা, তিনটে সেম একটা আলাদা। তুই বল এখানে সেন্টারটা কি কাইরাল আছে? মাঝেরটা কাইরাল নেই স্বাভাবিকভাবে। তুই ভেবে নেই AD ওগুলোর মধ্যে আর কোনো কাইরাল সেন্টার নেই, আমরা সিম্পল রাখছি ব্যাপারটাকে এখন। তাহলে এটা তো তোর মনে হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, কারণ কাইরাল সেন্টার নেই বলে, বুঝতেই পারছি। তো এটা আমি স্ট্রাকচার বানালাম, স্ট্রাকচার বানিয়ে আমি একইভাবে এটার মধ্যে দিয়ে আবার প্লেন অফ সিমেট্রি পাস করার চেষ্টা করি। আছে প্লেন অফ সিমেট্রি, এখানেও আছে প্লেন অফ সিমেট্রি, দেখছি ভাই এই বরাবর কেটে দিলাম, এই বরাবর কাটছি, তাহলে এটার হাফ এটার হবে, এটার হাফ এটার হাফ হচ্ছে, এদিকেরটা এদিকে পাচ্ছি, ওদিকেরটা এদিকে পাচ্ছি, তাহলে এর মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি আছে, প্লেন অফ সিমেট্রি আছে। প্লেন অফ সিমেট্রি আমার ঠিকঠাক পাস করতে হবে। আমি যদি বলি এর মধ্যে এই বরাবর প্লেন অফ সিমেট্রি আছে, তুই বল এর মধ্যে এই বরাবর কি আছে প্লেন অফ সিমেট্রি? এর মধ্যে এই বরাবর প্লেন অফ সিমেট্রি আছে? নেই। কেন নেই? তার কারণ ভাই নীলের তো আর ওদিকে ভাই সাদা হবে না, তাহলে এর মধ্যে এই বরাবর কিন্তু প্লেন অফ সিমেট্রি নেই, এই বরাবর আছে, থাকলেই হয়ে গেল ভাই, যে কোনো একদিকে থাকলেই হবে। তাহলে এই যে ভার্সনটা আমি আঁকলাম এটা আমার হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বুঝতে পারলাম? তারপরে এবার আরেকটা ছবি আঁকি, সাপোজ আঁকলাম হচ্ছে এটা MABD, চারদিকে চারটে দিলাম। তুই হ্যালো অ্যালকেনের কনসেপ্ট দিয়ে বলতো এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে? হ্যালো অ্যালকেনের কনসেপ্ট দিয়ে বল এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে? অপটিক্যালি